কাল চীন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক, খুলতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। সবকিছু ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনার দিকে তাকিয়ে উত্তরবঙ্গের মানুষ, প্রধানমন্ত্রীর চীন সফরই অগ্রগতির আশা। টাঙ্গাইলের যমুনা নদী ভাঙনে বিলীন ঘর বাড়ি, ফসলি জমি। ভেনেজুয়েলা একাধিক শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহতের আশঙ্কা। ঝুঁকি এড়াতে ঢাকায় 450 সহায়তা কেন্দ্র নির্মাণ করবে সরকার। এবং ফুটবল বিশ্বকাপে 3-0 গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউট পর্বে ব্রাজিল। শক্তিশালী রক্ষণভাগ ও আক্রমণাত্মক খেলায় উচ্ছ্বসিত দর্শক। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার চীনের স্থানীয় সময় দুপুর 2টায় দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে বিকেল 5টা 35 বেইজিং পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের সরকার প্রধান। স্থানীয় সময় সকাল 9টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিস্তৃত পরিসরে উদ্ভাবন শীর্ষক এই সম্মেলনের সেশন শুরু হয়। সেশনে বাংলাদেশ ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক সহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বৈঠকে বসবেন চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে। দুই নেতার আলোচনায় ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি খুলতে পারে নতুন সম্ভাবনার দ্বার। তবে সবকিছু ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। বিশ্লেষকরা মনে করছেন জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থ বিবেচনা রেখে পদক্ষেপ নিতে হবে ঢাকাকে। বিস্তারিত থাকছে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আগামী 26 জুন তার বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই নেতার এই বৈঠকে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে, খুলতে পারে নতুন সম্ভাবনার দুয়ার। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ ও কূটনীতিক সবাই এক বৈঠকের অপেক্ষায় রয়েছেন। তারেক জিনপিং বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। সেখানে অন্তত 15টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের বিষয়টি আনুষ্ঠানিক কর্মসূচিতে নেই। তবে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠকে ইস্যুটি আলোচনায় আসতে পারে বলে জানা গেছে। 240 বছরের পুরনো নদী তিস্তার সঙ্গে রয়েছে উত্তরের 25টি নদীর প্রবাহ। 2014 সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়। এতে রংপুর, লালমনিরহাট, নীলফামারী সহ উত্তরের জেলাগুলোতে দুর্ভোগের শেষ নেই। হুয়াংহুর মতোই এখন তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘুচানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে চীন। ফলে প্রধানমন্ত্রীর এই সফরে বিষয়টি উঠতেই পারে। চীন আগেও আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে কিভাবে পুরো আপনার তিস্তা ব্যারেজ নিয়ে এবং পুরো বেসিনকে নিয়ে কিভাবে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, এগুলো আগেও তারা প্রস্তাব দিয়েছে। এখন সময় এসছে এগুলো আসলে আরও এক্সপ্লোর করা এবং এগুলোর মাধ্যমে আমাদের জাতিকে উপকৃত করা। আপনি জেনে থাকবেন যে প্রায় 16-17টি চুক্তি, সমঝোতা কিংবা প্রোটোকল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে এই ভিজিটের মধ্য দিয়ে। ফলে একেবারেই এটি আমাদের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কাঠামোকে সমৃদ্ধ করা, বিনিয়োগ আকর্ষণ করা, দেশের ভিতরে কর্মসংস্থান বৃদ্ধি করা, মানে অর্থনীতিটাকে মাথায় রেখে এই সফরটি করা হচ্ছে। তারেক রহমানের চীন সফর ঘিরে বাংলাদেশের নিকট প্রতিবেশী কারো সঙ্গে সম্পর্ক অবনতির সম্ভাবনা নেই বলেই মনে করছেন এই বিশ্লেষক। ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হয়তো প্রধানমন্ত্রী চীন সফর করছেন, নেক্সটে ভারত সফর করবেন। এখানে কোনো অবনতি হওয়ার আসলে কোনো সুযোগ নেই। প্রত্যেকটি দেশই তার স্বার্থ কোথায় আছে সেটি দেখবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শুষ্ক মৌসুমে পানি সংকট আর বর্ষায় ভয়াবহ নদী ভাঙন।
তিস্তাকে ঘিরে উত্তরবঙ্গের মানুষের এমন দুঃখ দুর্দশা বহুদিনের। চলমান বর্ষায় নদীর তীর ভেঙে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি। এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকেই তাকিয়ে এই অঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রীর চীন সফরেই এ বিষয়ে একটি অগ্রগতির আশা করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খান ও রংপুর প্রতিনিধি শফিউল করিমের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। তিস্তা উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী। এক সময়ের প্রমত্তা নদীটি এখন বছরের অধিকাংশ সময় জেগে থাকা বালুচরে পরিণত হয়েছে। পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি। অন্যদিকে বর্ষা এলেই শুরু হয় ভাঙন। প্রতি বছর ঘরবাড়ি ও ফসলি জমি হারাচ্ছেন হাজারো মানুষ। এমন বাস্তবতায় নতুন আশা দেখাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, যাতে অন্তর্ভুক্ত রয়েছে নদী খনন, তীর পানি সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন উদ্যোগ, যাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তিস্তাটা যদি শাসন করা হয় তাহলে দুই পারের মানুষগুলো বাঁচবে। জায়গার উন্নতি হবে, দেশের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, সে যদি এই তিস্তা নদী খাল খনন করে এতে কৃষকের অনেক ভালো হবে। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি কৃষি ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে। তখন বিশাল বালুচর রূপান্তরিত হবে কৃষি জমিতে। তিস্তার দুই তীরে বাঁধ নির্মাণ করে এই অঞ্চলের মানুষকে তিস্তার যে ভয়ঙ্কর থাবা, সেই থাবা থেকে রক্ষা করা, ফলে এই অঞ্চলে যে বালুচরগুলো আছে সেই বালুচরগুলো কৃষি জমিতে পরিবর্তন হবে। বিশেষজ্ঞদের মতে প্রকল্পটি শুধু নদী ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে পর্যটন, শিল্পায়ন এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। ফলে উত্তরবঙ্গের অর্থনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। ইতোমধ্যেই প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে চীন। সেই ক্ষেত্রে দেশটিতে প্রধানমন্ত্রীর চলমান সফরের দিকেই তাকিয়ে আছেন দেশের মানুষ। মানুষের বিশ্বাস, আস্থা, প্রধানমন্ত্রী কথা দিয়েছেন, এবার বাস্তবায়ন হবে। আমরাও এই বিশ্বাসের উপর থেকে বলতে চাই, এইবার যেন আমাদের এই মানুষের জাগরণ, আশা যেন আশাহত না হয়, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। সেখানে যে তারা যে এই শ্রমিককে অংশগ্রহণ করছে পানি উন্নয়ন বোর্ডের সাথে, সেখানে অবশ্যই একটা সফলতার দিক আসবে এবং আমরা চাই যে নিজস্ব অর্থায়নে আমরা সে দিক নির্দেশনা ইতিমধ্যে দিয়ে দিচ্ছি, কীভাবে এই টাকা আসবে সেই নির্দেশনায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিস্তা কেবল একটি নদী নয়, এর সঙ্গে জড়িয়ে আছে উত্তরবঙ্গের কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্ন। তাই দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধানে তিস্তা মহাপরিকল্পনার দিকে তাকিয়েই এই অঞ্চলের মানুষ। এখন দেখার বিষয় কবে নাগাদ বাস্তব রূপ পায় এই বহুল আলোচিত প্রকল্প। তাহসিন তারিন, মোহনা সংবাদ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে টাঙ্গাইলের যমুনা সহ সবকটি নদীর পানি বেড়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার সদর ও গোপালপুর উপজেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি ও ফসলি জমি। হুমকিতে পড়েছে ঢাকা তারাকান্দি সড়ক সহ বহু স্থাপনা। মোহাইমিনুল ইসলাম হৃদয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিন আনোয়ার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ফুঁসে উঠেছে টাঙ্গাইলের যমুনা নদী। হু হু করে বাড়ছে পানি, আর তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে নদী ভাঙন। জেলার সদর উপজেলা চরপৌলি এবং গোপালপুর উপজেলার নলিন বাজার, শাখারিয়া ও উত্তর পাথালিয়া এলাকায় এখন শুধুই ভাঙনের আর্তনাদ। এর মধ্যে নদীগর্ভে চলে গেছে বিঘার পর বিঘা জমির পাট, তিল ও সবজি ক্ষেত। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে তলদেশ খালি হয়ে গেছে, আর সে কারণে পানির সামান্য স্রোতে বিলীন হচ্ছে একের পর এক এলাকা। হুমকিতে রয়েছে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ঢাকা তারাকান্দি সড়ক। ফসল সব যা আছে, যা করছে সব ভেঙে যেতেছে। ভাঙতেছে, আসছিল নদী ওই পাশে, ভাঙতে ভাঙতে আস্তে আস্তে পড়ছে। এখন যদি রাস্তা ভেঙে জায়গা, তাহলে আমার তো থাকার ভয় নাই। এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে দেখা যাবে এই নদী আপনার অনেক ক্ষতিগ্রস্ত হবে মানুষ। ভাঙন ঠেকাতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। 20টি পয়েন্টে ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। ইতিমধ্যে অনেক কাজ সমাপ্ত হয়ে গেছে। এদিকে বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন স্থানীয় সংসদ সদস্য। দ্রুতই দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। যাতে না ভাঙে এবং বাজারের কোনো ক্ষতি না হয় খবর নেব। যদি উত্তর পাথালিয়া এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ব্যবস্থা নেব। সব ধরনের আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। রক্ষা পাবে ঘরবাড়ি ও ফসলি জমি সহ বহু স্থাপনা। এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের।
মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। 14 দিনে ব্যবসার লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিনিয়োগের সবচেয়ে বড় বাধা ব্যবসার লাইসেন্স প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করতে পদক্ষেপ বলে জানান তিনি। বুধবার দুপুরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আলোচনায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। জানান, রিটার্ন পাওয়া সম্ভব নয় এমন প্রকল্পগুলো এডিপিতে যুক্ত করা হবে না। বেসরকারি বিনিয়োগে উৎসাহিত করতে সরকার জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায় বলেও জানান মন্ত্রী। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভ্যালু ফর মানি, তার মানে যে বিনিয়োগটা হবে তার একটা দৃষ্টিগ্রাহ্য, টেনজিবল, ক্লিয়ার কাট, ওয়েল ডিফাইন্ড রিটার্ন থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট হওয়া যাবে না। একটা কোম্পানি তার ব্যবসা শুরুর জন্য তার মেশিনপত্র আমদানির পর্যায়ে যেতে এই এইটুক লাইসেন্স দেওয়ার জন্য সময়টা 355 দিন থেকে আমরা ইনশাআল্লাহ 14 দিনে নামিয়ে নিয়ে আসবো। জামায়াতপন্থী ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরে 9 জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা। বাংলাদেশের ইতিহাসে এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন, তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। এদিকে ঢাকায় ভূমিকম্প পরবর্তী ঝুঁকি এড়াতে মেগা প্ল্যানের অংশ হিসাবে 450 সহায়তা কেন্দ্র নির্মাণ করবে সরকার। এর আওতায় নিয়োগ পাবে 1 লাখ প্রশিক্ষিত ভলান্টিয়ার। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে আরবান গ্লোবাল ডায়ালগে এসব তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সাইদুর রহমান খান। আর ঢাকাকে পরিকল্পিত নগরায়নে নানা পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 450টি জায়গা সিলেক্ট করি, যেটাকে আমরা নাম দিচ্ছি অ্যাসেম্বলিং পয়েন্ট। ভূমিকম্প হওয়ার পরে যেখানে আমরা অ্যাসেম্বল হব। আমরা এটা অফিসিয়ালি ডিক্লারেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনাটা পাঠিয়েছি। আমরা যে ভলেন্টিয়ারদের যে ট্রেনিং দিব, তাদের যে ডেমনস্ট্রেশন, তাদের ড্রিলগুলো হবে, সেগুলো এই অ্যাসেম্বলিং পয়েন্টে হবে। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছিল উৎসবের আমেজ। শক্তিশালী রক্ষণভাগের সঙ্গে আক্রমণাত্মক খেলার পুরনো ছন্দে খুশি ভক্তরা। ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নুরুল আফসার দৃষ্টি। ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচকে ঘিরে রাত থেকে রাজধানী টিএসসিতে জড়ো হতে থাকেন ফুটবল প্রেমীরা। কারো হাতে হলুদ জার্সি, কারো হাতে ব্রাজিলের পতাকা। আড্ডা ও আলোচনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খেলার শুরুর 6 মিনিটের মাথায় প্রথম গোলে ভাতভাঙ্গা উল্লাসে মেতে ওঠেন সবাই। ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে বাড়তে থাকে দর্শকের উত্তেজনা। একের পর এক আক্রমণে দিশেহারা স্কটল্যান্ড। খুব ভালো লাগছে। নেইমার আছে, খুব আশাবাদী নিয়ে আসছি, ইনশাআল্লাহ 4 গোল হবেই হবে। ব্রাজিল শুধু একটা দল না, এটা মানুষের আবেগ ও অনুভূতির নাম। দলটির খেলায় পুরনো নান্দনিকতা ফিরে পেয়ে মুগ্ধ ফ্যানেরা। ছোটবেলা থেকে আব্বু জার্সি পরাই দিছে, এই জন্য এখনো ব্রাজিল সাপোর্টার। খেলা যত এগিয়েছে ততই বেড়েছে দর্শকদের উন্মাদনা। কেউ মোবাইলে লাইভ করছেন, কেউ আবার বন্ধুদের সঙ্গে উদযাপন মেতেছেন। 3 জন মিল্লা 3টা কাপ নিছে, আর আমার দাদা একজনই অর্জন করে গেছে 3টা। ব্রাজিলের সাপোর্ট করি, ব্রাজিলের নান্দনিক ফুটবল দেখে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলের পর শুরু হয় স্লোগান। শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন ভক্তরা। তৃতীয়ার্ধের 60 মিনিটের তৃতীয় গোলে টিএসসি হয়ে ওঠে এক খণ্ড ব্রাজিল। উল্লাসে মুখরিত চারপাশ। ব্রাজিলের যে প্লেয়ার, যুগে যুগে যে প্লেয়ারগুলো তৈরি হয়েছে, এদের মতন খেলা অন্য দলে পাই নাই। খেলা তো একটাই মাস সবাই এনজয় করব, আর কোনো কথা নাই। স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলের জয়ে নিজেদের শক্তির জানান দিল ব্রাজিল। আর ভালোবাসার বাসা এক হয়ে তা মিশে গেছে দেশের নানা প্রান্তে। নুরুল আফসার দৃষ্টি, মোহনা টেলিভিশন, ঢাকা।
ময়মনসিংহের গৈরীপুর রেলওয়ে জাংশন স্টেশন এলাকার আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ময়মনসিংহ চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বুধবার রাত 11:15টার দিকে গৌরীপুর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তবে লাইনচ্যুত বগিগুলোকে রাত 12:25 ঘটনাস্থলে রেখে ট্রেনটির বাকি অংশ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। তবে ততক্ষণ পর্যন্ত এই রুটে চলাচলকারী ট্রেনগুলোর সময়সূচিতে পরিবর্তন বা বিলম্ব হতে পারে। ডিম উৎপাদন খরচের তুলনায় কম দামে বিক্রি হওয়ায় লোকসানের মুখে পড়েছেন মানিকগঞ্জের খামারিরা। তাদের দাবি, পোলট্রি ফিডের ঊর্ধ্বমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজার অস্থিরতার কারণে খামার টিকিয়ে রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। সাধারণ সূত্রধরের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। মানিকগঞ্জের 7টি উপজেলায় রয়েছে শতাধিক ছোট বড় লেয়ার খামার, কিন্তু হঠাৎ ডিমের দাম কমে যাওয়ায় অনেক খামারই খামার টিকিয়ে রাখা নিয়ে শঙ্কায় রয়েছেন। মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদক ও বাজার মূল্যের মধ্যে তৈরি হয়েছে বড় ব্যবধান। ডিমের বাজার এত কম যে একটা ডিমের উৎপাদন খরচ যে জায়গায় 9 থেকে 9.5 টাকা, কিন্তু আমি এই জায়গায় রেট পাচ্ছি 6 টাকা, 7 টাকা, 6.5 টাকা এরকম দামে। পার ডিমে 2 থেকে 2.5 টাকা লস। সরকারি পর্যায়ে দেখা যেতেছে আর ডিমগুলো নির্ধারিত একটা রেট বেঁধে দিই, কয় টাকা ডিমে খরচ হয়, খামারিদের কয় টাকা খরচ হয় এবং কি তারা কয় টাকা বিক্রি করব। খামারিদের অভিযোগ, খুচরা বাজারে ডিমের দাম বেশি হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। লোকসানের প্রভাব পড়েছে খামারে কর্মরত শ্রমিকদের উপরও। বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেক কর্মচারী। ডিম রেট কম, তাতে তো আমাদের মাহাজানও চলতে পারতেছে না, আমরাও যে স্যালারি আমরাও চলতে পারতেছি না। মালিকের লস হইতে আছে, টাকা পয়সা মালিকের লস হলে তো আমাকে বেতন কম দিতে আছে, বলতে বেতন ঠিক মতো পাইতেছি না। উৎপাদক ও খুচরা বাজারে দামের ব্যবধান পর্যবেক্ষণের কথা জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। সরকারের আরও নীতি নির্ধারণী যারা আছে, আশা করছি তারা এবারও এটা মনিটর করবে। আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যাতে করে আমাদের এই বাজারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। খামারিদের দাবি, ডিমের বাজারে কার্যকর নজরদারি ও সরকারি মূল্য নির্ধারণ করা হলে উৎপাদক ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। গ্রাম বাংলায় মাছ শিকারের অন্যতম প্রধান উপকরণ দার্কি। এটি শুধু মাছ ধরার ফাঁদাই নয়, গ্রামীণ জনপদের জীবন জীবিকা ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার ছোঁয়া, উপকরণের মূল্যবৃদ্ধি এবং বাজার সংকটের কারণে জামালপুরের মেলান্দহে শত বছরের ঐতিহ্যবাহী দার্কি শিল্প আজ বিলুপ্তির পথে। ফলে এই পেশা ছেড়ে বিকল্প জীবিকার পথ বেছে নিচ্ছেন কারিগররা। এই শিল্পকে টিকিয়ে রাখতে কারিগরদের প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যচিত্রে জানাচ্ছেন জলি বিনতে মনোয়ারা। দার্কি বাঁশ ও বেত দিয়ে তৈরি মাছ ধরার এই ফাঁদ একসময় গ্রাম বাংলার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উপকরণ ছিল। তবে বর্তমানে দার্কি তৈরির কাঁচামাল সংকট ও চড়া দাম, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যাপক ব্যবহার এবং চাহিদার অভাবে এই শিল্প মারাত্মক সংকটে পড়েছে। একজোড়া দার্কি বানাতে সময় লাগে 1 থেকে 2 দিন। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো এই দার্কি, কিন্তু সময়ের সাথে সাথে বাঁশ ও বেতের দাম বেড়েছে। অন্যদিকে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহারের ফলে দার্কির কারিগরদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। বর্তমানে এই জিনিসগুলো এখন আমরা আর পাই না, আমাদের খুব কঠিন। এই যে কাঠন, এই জিনিস আগে বানাইছি বেত দিয়ে, এখন বেত পাওয়া যায় না, চাহিদা কমায় বেকার হয়ে পড়েছেন এ শিল্পের সাথে জড়িতরা। তাই সরকারের পক্ষ থেকে প্রণোদনা, প্রশিক্ষণ এবং আধুনিক উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করার দাবি কারিগরদের। আমরা এই কাজটা আগে করতাম, অনেক লাভ হইতো। এখন জিনিস পাওয়া খুব কঠিন। আগে বেত দিয়ে বানাইতাম, এখন বেত মিলে না। এখন কার্টন দিয়ে বানাই, কার্টন মিলে খুব কম। তারপরও রিং জাল বাড়াইয়া আমগুলি মাছ মারা কুটির শিল্পের ব্যবসাটা অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছরে মনে করেন যে ঘাটতি, এখন আমরা কি করি, সরকার আমাদের কোনো মনে করেন যে ব্যবস্থা
কোনো কিছু করতেছে না। আর্থিক সহযোগিতার জন্য এই শিল্পের সাথে জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। তারা যদি আর্থিক সমস্যা হয় তাহলে আমরা বিসিক এলাকা জুড়ে তাদেরকে সহজ সূত্রে লোন দিব এবং তাদেরকে এই শিল্পটা যাতে টিকে থাকে সেজন্য তাদেরকে বিভিন্ন রকম আমাদের অনেক ট্রেনিং আছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আরও প্রশিক্ষিত করে যাতে শিল্পটা হারিয়ে না যায় আমরা তাদের ব্যবস্থা নিব। এখনই কার্যকর উদ্যোগ না নিলে শত বছরের ঐতিহ্য এই দার্কি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শুধুই স্মৃতি হয়ে থাকবে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আবারও খেলার খবর, এবারে ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে দলীয়ভাবে সাফল্য না পেলেও ব্যক্তিগত অর্জনে স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্পিনার নাসুম আহমেদ, সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের। 27 ধাপ এগিয়ে বর্তমানে টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 11 নম্বরে তিনি। এদিকে ব্যাটারদের তালিকায় 13 ধাপ এগিয়ে সাইফ হাসান উঠে এসেছেন 35 নম্বরে। অন্যদিকে 9 ধাপ এগিয়ে 30তম স্থানে তাওহিদ হৃদয়। এদিকে টেস্ট র্যাঙ্কিংয়ে 870 রেটিং পয়েন্ট নিয়ে জসপ্রীত বুমরার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন ম্যাট হেনরি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্কে অগ্রাধিকার, চীনা সফর, ঋণের জন্য নতুন করে আইএমএফ এর কাছে সরকার, রোনালদোর রাজকীয় ফেরা। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে উদ্দেশ্য 30 ব্যাংকের খেলাপি ঋণের অর্থ বিদেশ থেকে ফেরত আনা, নিয়োগ হচ্ছে 9 আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান। ব্যাংক খাত সংস্কারে $45 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। বেইজিংয়ে তারেক রহমান লি ইয়াং দ্বিপাক্ষিক বৈঠক আজ। সমকাল শিরোনাম করেছে মুদি দোকান সহ 16 ব্যবসায় সুনির্দিষ্ট কর দিতে হবে, রাজস্ব বৃদ্ধির উদ্যোগ। নকআউটে জার্মানির সঙ্গীকে, রোনালদোর সিংহ গর্জন, আমি ফিরে এসেছি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ফুটবল পাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে, যে পদক্ষেপে ঘুরে দাঁড়াবে আবাসন খাত, অলস 23,000 কোটির বিনিয়োগ। যুগান্তর শিরোনাম করেছে নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক, বাবার পথে হাঁটছেন প্রধানমন্ত্রী। সংকট নিরসনে বাজেটে রোডম্যাপ জরুরি, উচ্চ করে নাকাল ব্যবসা বাণিজ্য। আমার দেশ শিরোনাম করেছে ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন, ইংল্যান্ডের অপেক্ষা বাড়ালো ঘানা। সমীক্ষা ছাড়াই বন্ধ বিমানবন্দর চালুর উদ্যোগ, উঠছে প্রশ্ন। দ্য ডেইলি স্টার, ন্যাশনাল হেলথ হটলাইন গোয়িং কোল্ড, গভর্নমেন্ট ইনার্শিয়া লিভস পপুলার সার্ভিস স্ট্রাগলিং। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, হে জুড, ইংল্যান্ড উইল বি ফাইন। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। কাল চীন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক, খুলতে পারে সম্ভাবনার নতুন দুয়ার। সবকিছু ছাপিয়ে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনার দিকে তাকিয়ে উত্তরবঙ্গের মানুষ, প্রধানমন্ত্রীর চীন সফরই অগ্রগতির আশা। টাঙ্গাইলের যমুনা নদী ভাঙনে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি। ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি, হতাহতের আশঙ্কা। ঝুঁকি এড়াতে ঢাকায় 450 সহায়তা কেন্দ্র নির্মাণ করবে সরকার। এবং ফুটবল বিশ্বকাপে 3-0 গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউট পর্বে ব্রাজিল। শক্তিশালী রক্ষণভাগ ও আক্রমণাত্মক খেলায় উচ্ছ্বসিত দর্শক। দর্শক, এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।